আজকের পর্বে আমরা শফিক ভাইকে উদ্ধার করে ফেলব। চলুন তাহলে দেরি না করে শুরু করি শফিক ভাই উদ্ধার পর্ব। 5টার দিকে আমি বাসা থেকে বের হলাম, হাতে কয়েকটা গল্পের বই। কোনো বইয়ের নাম লেখা নেই, আজগুবি একটা নাম লিখে রেখেছি। বাসা থেকে বের হয়ে ফজলুর বাসায় গেলাম। ফজলুকে নিয়ে আশরাফের বাসায়। আশরাফ একটা বল নিয়ে বের হয়ে এলো। আমার আর ফজলুর খালি পা, আর আশরাফের পায়ে এক জোড়া টেনিস শু। খালি পায়ে আমরা ভালো দৌড়াদৌড়ি করতে পারি, কিন্তু আমাদের আশরাফ টেনিস শু না পরলে ভালো ছুটতে পারে না। আমরা সবাই 2টি করে শার্ট পরেছি, ওপরে একটা নিচে আরেকটা, দুইটা দুই রকম। ওপরের শার্টটা খুললেই ভিতর থেকে অন্য শার্টটা বের হয়ে আসবে। আজকে বেশ গরম, 2টা শার্টে একদম সিদ্ধ হয়ে যাচ্ছি। শার্ট ছাড়া আরও একটা জিনিস আছে পকেটে, সেটা হচ্ছে রুমাল। 2 মাথায় গিট মেরে একটা টিউবের মতো রাখা আছে, মাথা গলিয়ে মুখোশের মতো পরে নেওয়া যাবে। চোখের জায়গাটা কেটে গর্ত করে রেখেছি, পড়ার সময় যেন দেখতে অসুবিধে না হয়। বাসার আয়নার সামনে পড়েও দেখেছি, পিতকুটে দেখতে। কেউ তবে আমাদের চেহারা দেখতে পাবে না। হাসপাতালের কাছাকাছি এসে আমরা একটা পানের দোকানের সামনে দাঁড়ালাম। আমি আশরাফ আর ফজলুর দিকে তাকিয়ে একটু হাসার চেষ্টা করলাম। হাসিটা খুব একটা ভালো কাজ করলো বলে মনে হলো না। রাশেদ আমাদের সাথে নেই, সে স্টেন গান নিয়ে আসবে। সোজাসুজি হাসপাতালে তার সাথে আমাদের দেখা হওয়ার কথা। আশরাফ বলল, এখন তাহলে আলাদা হয়ে যাই। হ্যাঁ চল। আমরা সবাই একজন আরেকজনের দিকে তাকালাম। পেটের মাঝে কেমন যেন গুড়গুড় করছে। ফাইনাল পরীক্ষার আগে ঠিক যখন প্রশ্ন দেয় তখন কেমন একটা লাগে না, ঠিক সেরকম লাগছে। ফজলু শুকনো মুখে বলল, একটু ভয় ভয় লাগছে রে। আমি বললাম, লাগতেই পারে। কি মনে হয়, সব ঠিকঠাক হবে তো? 100 বার হবে। আশরাফ বুকে থাবা দিয়ে বলল, 2 রাকাত নফল নামাজ পড়ে এসেছি আজকে, হতেই হবে। আমি আশরাফকে বললাম, দে তোর বলটা দে। আশরাফ আমাকে বলটা দেয়। আমি বললাম, ঠিক আছে, দেখা হবে যুদ্ধক্ষেত্রে। ফজলু দাঁত বের করে একটু হাসার চেষ্টা করলো। আশরাফ কিছু বলল না। আমি আমার গল্পের বই এবং আশরাফের বলটা নিয়ে হাসপাতালের রাস্তার দিকে হাঁটতে থাকি। হাসপাতালের ঠিক সামনে বড় যে রাস্তাটা গেছে, রাস্তার অন্য পাশে একটা পুকুর, পুকুরের পাশে একটা গোরস্থান। হাসপাতালের এত কাছে একটা গোরস্থান রাখা মনে হয় ভালো কাজ হয়নি। রোগীদের মন এমনি দুর্বল থাকে সারাক্ষণ, কিন্তু প্ল্যানটা কাজে লাগাতে খুব সুবিধা হয়েছে। এই কারণে গোরস্থানটা অনেক পুরনো, দেয়ালের জায়গায় জায়গায় বেশ ভেঙেও গেছে, ভেতরে গাছপালায় ঢাকা। দিনের বেলাতে গা ঝমঝম করে। গোরস্থানের অন্য পাশে বস্তির মতো কিছু দিনমজুর ছোট ছোট ঝুপড়ির মতো ঘর করে থাকে। অন্য পাশে আরেকটা রাস্তা দিয়ে নদীর ঘাটের দিকে যাওয়া যায়। আমি গোরস্থানের দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে তখন দেখলাম কেউ আমাকে বিন্দুমাত্র লক্ষ্য করছে না। ঠিক তখন হাতের বল আর বইগুলি ফেলে দিলাম। এটা আমাদের প্ল্যানেরই অংশ। গোরস্থানের কাজ শেষ করে আমি হাসপাতালে ফিরে এলাম। বেশি আগে এসে লাভ নেই, তাই ঘোরাঘুরি করে সময়টা কাটিয়ে 6টা বাজার ঠিক 10 মিনিট আগে হাসপাতালে এসেছি। একা না ঢুকে কিছু মানুষের সাথে ঢুকলাম। ভাবখানে এমন যে রোগীর সাথে দেখা করতে এসেছি। ভিতরে ঢুকে হাসপাতালের বড় একটা ওয়ার্ডে নির্জীব দেখে একজন রোগী বের করে বিছানার কাছে গিয়ে বসে থাকলাম। ভাবখানে এমন যে তার সাথে দেখা করতে এসেছি। বসে থাকতে থাকতেই ডাক্তার সাহেবকে দেখলাম। সব রোগীদের দেখে দেখে যাচ্ছেন। আমায় দেখলেন, কিন্তু চিনতে পারলেন বলে মনে হলো না। খানিকক্ষণ পর ফজলুকে দেখলাম আরেক কোনায়, আরও কয়েকজন মানুষের পেছনে পেছনে ঢুকেছে। আশরাফকেও দেখলাম, করিডোর দিয়ে হেঁটে গেল, নিশ্চয়ই নিচে কোথাও অপেক্ষা করবে। রাশেদকে কিন্তু দেখলাম না। তার কাছেই তো স্টেন গান, সবচেয়ে জরুরি যেটা। যদি কোনো কারণে আসতে না পারে পুরো প্ল্যানটাই ভণ্ডুল হয়ে যাবে। আমি অবশ্য বসে বসে অপেক্ষা করতে থাকি। লোকজন যাচ্ছে আসছে, কেউ আমাকে বা ফজলুকে লক্ষ্য করছে না। একটু পরে যে একটা প্রলয়কাণ্ড হবে, তখন সবাই দেখবে বড় বড় করে। শেষ মুহূর্তে রাশেদকে দেখলাম, ভিতরে এসে ঢুকলো। হাতে একটা বাজারের ব্যাগ, কলা উঁচিয়ে রেখেছে এবং ভেতর থেকে উকি দিচ্ছে। নিচে নিশ্চয়ই স্টেন গান। রাশেদ একদিক দিয়ে ঢুকে অন্যদিকে হেঁটে গেল। আমাদেরকে চিনেছে সেরকম ভান করল না। আমি রুদ্ধশ্বাসে বসে থাকি। আর কয়েক মিনিট, তারপর এসে যাবে সেই ভয়ঙ্কর মুহূর্ত। কী হবে তখন? আমরা কি পারবো সত্যি শফিক ভাইকে বাঁচাতে? সত্যি কি সব কিছু আমাদের পরিকল্পনা মতো হবে? গোলাগুলি হবে? কেউ কি মারা যাবে আজ আমাদের রাজাকারদের? না, এসব ভেবে লাভ নেই, যা হবার হবে। আমরা শুধু করে যাব যেটা করার কথা। আমি নিঃশ্বাস নিতে পারছি না, মনে হচ্ছে দমটা আটকেই যাবে। হঠাৎ কান খাড়া করে বসে আছি। ঠিক তখন ঢং ঢং করে ঘড়িতে 6টা বাজলো। আমি সাবধানে উঠে দাঁড়ালাম। দেখলাম ফজলু উঠে দাঁড়ালো। আশরাফ আর রাশেদ কোথায় আছে জানি না, যেখানে থাকুক তারাও নিশ্চয়ই উঠেই দাঁড়িয়েছে।
আমি মনে মনে বললাম, হে খোদা, সব কিছু ভালোই ভালো শেষ করে দিও খোদা। আমি খুব শান্ত ভঙ্গিতে হেঁটে বাইরে এলাম। করিডোর ধরে হেঁটে 10 সেকেন্ডের মাঝে আমাদের শফিক ভাইয়ের ঘরের সামনে যাওয়ার কথা। তাড়াহুড়া করার কোনো প্রয়োজন নেই, 10 সেকেন্ড অনেক সময়। আমি মনে মনে গুনতে থাকি, 1001, 1002, 1003। আমি না তাকিয়ে বুঝতে পারলাম ফজলু আমার পাশে পাশেই হাঁটছে। করিডোর ঘুরে যেতেই আমরা শফিক ভাইয়ের ঘরটা দেখলাম। ঘরের সামনে রাজাকারটি আমাদের দিকে পেছন ফিরে বসে আছে, সাথে আর কেউ নেই। এই সময়টাতে পুলিশ 2জন চলে যায় আর ফিরে আসে একটু রাতে। সেই কারণেই এই সময়টাই বেছে নেওয়া হয়েছে। রাজাকারটি আমাদের দিকে পিছন ফিরে বসেছে, তার মানে আমার আর ফজলুকে ঝাঁপিয়ে পড়তে হবে। আমার বুকের ভেতর রক্তগুলো হঠাৎ ছলাৎ করে ওঠে। সামনে হঠাৎ রাশেদ আর আশরাফকে দেখলাম। রাশেদের হাত বাজারের ব্যাগের মাঝে, নিশ্চয়ই সে স্টেন গানটা হাত দিয়ে ধরেছে। আমি আর ফজলু একটু এগিয়ে গেলাম, রাশেদ আর আশরাফও আরেকটু এগিয়ে গেল। আমি ফজলুর দিকে তাকালাম, ফজলু আমার দিকে তাকালো। তারপর 2জন এক ছুটে গিয়ে রাজাকারটার ওপর ঝাঁপিয়ে পড়লাম। প্রচণ্ড ধাক্কায় রাজাকারটির চেয়ার থেকে ছিটকে মেঝেতে পড়ে গেল। হাতে তখনও রাইফেলটা ধরেই রেখেছে। হ্যাচকা টানে রাইফেলটা সরিয়ে নিল ফজলু। আমি গায়ের জোরে এমন একটা লাথি মারলাম লোকটাকে, আরেকটা মারার আগেই রাশেদ হাতে স্টেন গানটা নিয়ে বের হয়ে এসেছে। হিংস্র গলায় বলে উঠল, শুয়োরের বাচ্চা, চোখ বন্ধ কর। রাজাকারটি চোখ বন্ধ করলো। ঘরের ভেতরে ঢোক, খবরদার মাটি থেকে উঠবি না, একটু উল্টাপাল্টা করলে কিন্তু গুল্লি। রাশেদকে দেখে মনে হলো দরকার হলে সত্যি সত্যি সে গুলি করে দিবে। রাজাকারটি চোখ বন্ধ করে ঢুকে শফিক ভাইয়ের ঘরে ঢুকতে থাকে। দেখলাম ভয়ে এসে থরথর করে কাঁপছে। রাশেদ তার মুখের মুখোশটা পরে দরজার কাছে গিয়ে দাঁড়ায়। তারপর জানলার কাছে কয়েকটা খামোখাই গুলি করে। ঝনঝন শব্দে কাঁচ ভেঙে যায়। গুলির শব্দ আর ধোঁয়ায় জায়গাটা কেমন যেন ভয়ঙ্কর হয়ে যায়। রাশেদ চিৎকার করে বলে, এটা একটা কমান্ডো অ্যাটাক, কেউ কাছে এগিয়ে আসবেন না। 1 প্লাটুন মুক্তিযোদ্ধা আছে এখানে। আহত মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে রাজাকারগুলি শেষ করতে এসেছে, কেউ এদিকে আসবেন না। হাসপাতালের লোকজন নানা অংশ থেকে উঁকি মারে, কিন্তু কেউ এগিয়ে আসে না। পাশের ওয়ার্ড মনে হলো কয়েকজন ছুটে কোথাও লুকিয়ে যাচ্ছে। আমরা জানতাম এই হাসপাতালে কয়েকজন গুলি খাওয়া রাজাকারও আসছে। আমাদের কাজ ভাগ করা ছিল, আমরা দ্রুত কাজে লেগে পড়ি। ফজলু রাজাকারটির 2 হাত শক্ত করে পিছে বাঁধতে থাকে, একটা রুমাল দিয়ে চোখ বেঁধে ঘাড়ের ওপর রাইফেলটা চেপে রাখে। আশরাফ রুমাল দিয়ে তৈরি মুখোশটা পরে বের হয়ে যায় স্ট্রেচার আনতে। রাশেদ স্টেন গান নিয়ে পাহারা দেয় সবাইকে। আমি মুখোশটা পরে নিতে নিতেই শফিক ভাই বিছানার কাছে ছুটে যায়। তার মুখে লম্বা দাড়ি, লম্বা চুল দেখে কেমন জানি অল্প বয়স্ক রবীন্দ্রনাথ ঠাকুরের মতো লাগছে। শফিক ভাই অবাক হয়ে আমাদের দিকে তাকিয়ে আছেন, তার চোখে মুখে অবিশ্বাস। আমি গলা মোটা করে বললাম, কমরেড শফিক, মুক্তিযোদ্ধার একটা স্পেশাল কমান্ডো দল আপনাকে নিয়ে যেতে এসেছে। আমাকে? হ্যাঁ। বাইরে 2টা মোটরসাইকেল অপেক্ষা করছে, নদীতে একটা স্পিড বোট। আমি গলা নামিয়ে ফিসফিস করে বললাম, পরে সব কিছু বলবো শফিক ভাই, এখন চলেন। আশরাফ স্ট্রেচার নিয়ে আসতে থাকে সেখানে। শফিক ভাইকে শুইয়ে আমরা চাদর দিয়ে ঢেকে 4জন চারিদিক থেকে ঘর থেকে বের হয়ে এলাম। শফিক ভাই কখনো মোটাসোটা মানুষ ছিলেন না, এখন মনে হয় আরেকটু শুকিয়েছেন। হাসপাতালের রোগী, নার্স, ডাক্তার সবাই এগিয়ে আসছিল। মিলিটারি হলে ভয় পেত, কিন্তু মুক্তিবাহিনী তো নিজেদের লোক, তাদেরকে ভয় পাবে কেন? রাশেদ একটা হুঙ্কার দিয়ে বলল, খবরদার কেউ কাছে আসবেন না, আমাদের এক্ষুনি 2 নম্বর দলের কাছে যেতে হবে। লোকজন তবুও কাছে এগিয়ে আসতে থাকে। কৌতূহল বড় সাংঘাতিক জিনিস। আমরা ছুটে যেতে থাকি। সামনে একটা ছোট করিডর, সেখানে আমরা স্ট্রেচারটা নামালাম। রাশেদ ছুটে গেল সামনে, লোকজন তখনও ভিড় করছে। শফিক ভাইকে সব কিছু বলার জন্য খানিকক্ষণ সময় দরকার, কিন্তু এত ভিড় হলে তো ঝামেলা হয়ে যাবে। রাশেদ ভয়ঙ্কর চিৎকার করে সামনে লাফিয়ে পড়ে স্টেন গানটি ওপরে তুলে গুলি করতে শুরু করলো। ঝনঝন শব্দে কি যেন ভেঙে পড়ল। ধোঁয়াগুলি, লোকজনের হুটোপুটি সব মিলিয়ে মুহূর্তের মধ্যে একটা ভয়ঙ্কর পরিবেশ সৃষ্টি হয়ে যায়। কৌতূহলী লোকজন এবার ভয় পেয়ে সরে যায় এবং আমরা আমাদের কাজ শুরু করে দিই। কেউ দেখার আগে শফিক ভাইকে টেনে এনে একটা ছোট ঘরে ঢুকিয়ে দিলাম। ময়লা জঞ্জালের একটা ঘর, আগে থেকে ঠিক করে রেখেছিলাম। হাতে একটা শার্ট আর একটা প্যান্ট দিয়ে ফিসফিস করে বললাম, শার্টটা পরে নেন, আর প্যাকেটে একটা কাঁচি আছে, কাঁচি দিয়ে দাড়িটা কেটে বড় ওয়ার্ডের 3 নম্বর বিছানায় যে শুয়ে পড়বেন, বিছানাটা আপনার জন্য খালি করা আছে। শফিক ভাই কিছু বুঝতে পারছিলেন না, অবাক হয়ে বললেন, আমাকে না উদ্ধার করে নেবে? সবাই জানবে আপনাকে উদ্ধার করে নিয়ে যাচ্ছি, কিন্তু আপনি আসলে এখানেই থাকবেন। আপনি হচ্ছেন আহত রাজাকার সালামত আলী। আপনার পকেটে গ্রামের মানুষের চিঠি আছে, সময় পেলে হাতে একটা ব্যান্ডেজ করে নিন, আপনার হাতে গুলি লেগেছে, বুঝেছেন? শফিক ভাইয়ের মুখে হঠাৎ হাসি ফুটে ওঠে। আমার ঘাড়ে থাবা দিয়ে বলে,
পাজি ছেলের দল। আমি দাঁত বের করে হাসার চেষ্টা করলাম, কিন্তু মুখোশে মুখ ঢাকা। শফিক ভাই সেটা দেখতে পেলেন না। তাছাড়া উত্তেজনায় আমার বুকের ভেতরটাতে ঢাকের মতো শব্দ হচ্ছে। যতক্ষণ না স্ট্রেচারটা চাদর দিয়ে এখান থেকে নিয়ে যেতে পারছি, আমরা শফিক ভাই কেউই নিরাপদ না। আমি ছোট ঘরটা থেকে বের হয়ে আসতেই ফজলু বলল, সামনে থেকে দেখে এসেছি, সব ঠিকঠাক আছে, চল তাহলে। আমরা চাদরে ঢাকা স্ট্রেচারটা নিয়ে ছুটতে থাকি। শফিক ভাইয়ের বালিশ আর রাজাকারের রাইফেলটা এখানে আছে। ভালো করে লক্ষ্য করলে হয়তো বোঝা যাবে যে এখানে কোনো মানুষ নেই, কিন্তু আমাদেরকে কেউ ভালো করে লক্ষ্য করার সুযোগটা পাবে না। বাইরে এতক্ষণ অন্ধকার নেমে এসেছে, তার মাঝে আমরা ছুটে গিয়ে গোরস্থানে লুকিয়ে যাব। হাসপাতালের বাইরে এসে সাবধানে সিঁড়ি থেকে নামতে হবে। রাস্তায় নেমে পেছনে ফিরে তাকালাম, তারপর আবার ছুটতে শুরু করলাম। ব্যাপারটা বিশ্বাসযোগ্য করার জন্য স্ট্রেচারটা একবার নিচে রেখে সবাই হাত বদল করে নিলাম। কিছু লোক আমাদের খুব কাছাকাছি চলে আসছিল। রাশেদ তাই হঠাৎ দাঁড়িয়ে আকাশের দিকে এক পশলা গুলি করে দেয়। লোকজন পিছিয়ে যায় সাথে সাথে। কেউ আর কাছে আসতে সাহস পায় না, তবে দূরে দাঁড়িয়ে সবাই আমাদের লক্ষ্য করতে থাকে। আমরা প্রাণপণ ছুটতে থাকি, আর অল্প একটু পরে গোরস্থান। হঠাৎ করে কানের কাছ দিয়ে শীষের মতো একটা শব্দ হলো, সাথে সাথে আমরা গুলির শব্দ শুনতে পেলাম। গুলি করছে আমাদের। থামবি না, কেউ থামবি না। আমরা প্রাণপণ ছুটতে থাকি, আর কয়েক পা, তারপরে ঢুকে যাব গোরস্থানে। শীষের মতো শব্দ করে আরও কয়েকটা গুলি এলো আশেপাশে। আমরা তার মাঝে ছুটতে ছুটতে গোরস্থানে ঢুকে গেলাম। স্ট্রেচারটা মাটিতে রেখে রাশেদ হাঁপাতে হাঁপাতে বলল, সবাই ঠিক আছিস? হ্যাঁ। ভেরি গুড। কাপড় পাল্টে পালাবার জন্য রেডি হ। আমরা মুখোশ খুলে নেই। উপরের শার্টটা খুলে ভিতরের অন্যরকম শার্টটা বের করে রাখি। তারপর আগে থেকে ফেলে রাখা বইগুলি আর বলটা তুলে ভাগাভাগি করে গোরস্থানের অন্য পাশে ছুটতে থাকি। ছমছমে অন্ধকার গোরস্থান, কিন্তু এই প্রথমবার আমাদের কারো কোনো ভূতের ভয় হলো না। গোরস্থানের একটা পাশে বস্তির মতো। অন্ধকারে আমাদের বের হতে থেকে কয়েকজন মানুষ এগিয়ে এলো, জিজ্ঞাসা করলো কী ব্যাপার। আমরা আলাদা আলাদা হয়ে বেরোচ্ছিলাম, আমার সাথে আশরাফ। কি বলবো ভেবে না পেয়ে আমরা সত্যি কথাটা হঠাৎ করে বলে ফেলি। মিথ্যে সবসময় সত্যির কাছাকাছি করে বলতে হয়, তাই আমরা বলি আমরা মুক্তিবাহিনী। মুক্তিবাহিনী? হ্যাঁ। দেখে ভয় লেগে গেছে, এত অস্ত্র। লোকজনগুলো একজন আরেকজনের দিকে তাকিয়ে বলে, মুক্তিফৌজ এসেছে নাকি? একজন আমার দিকে তাকিয়ে বলে, মুক্তিবাহিনীকে কোনো ভয় নেই, মুক্তিবাহিনী নিজের মানুষ, ভয় হচ্ছে মিলিটারিকে। অন্য মানুষগুলো মাথা নাড়ে, মিলিটারি আর রাজাকারকে। আশরাফ বলল, যুদ্ধ শুরু হয় যদি? আমার অনেক ভয় করছে। ভয়ের কিছু নাই, মাথা নিচু করে মাটিতে শুয়ে থাকতে হয়। আমি বললাম, চল বাসায় যাই। লোকগুলিও বলল, যাও বাসায় যাও, রাত্রেবেলা বাইরে থাকা ঠিক না। আমি আর আশরাফ তাড়াতাড়ি বের হয়ে এলাম। যারা গুলি করেছে তারা যখন খোঁজাখুঁজি করবেই, তখন আর আশেপাশে থাকা ঠিক না। আমরা 10 মিনিটের মাঝে বাসায় পৌঁছে গেলাম। রিক্সা করে যখন যাচ্ছি তখন দেখি আরেকটা রিক্সায় ফজলু আর রাশেদ বের হয়ে গেল। মুস্কো জোয়ান একজন রিক্সাওয়ালা রিক্সাটাকে উড়িয়ে নিয়ে যাচ্ছে। তার মানে আমরা সবাই ভালোই ভালোই ফিরে এসেছি। তার মানে শফিক ভাই বেঁচে গেলেন। হাসপাতালে মিলিটারি রাজাকারের নাকের ডগা দিয়ে শফিক ভাই সুস্থ দেহে ঘুরে বেড়াবেন। রাত্রিবেলা শুনি আব্বা আম্মাকে বললেন, মুক্তিবাহিনীর ছেলেরা আরেকটা অপারেশন করেছে জানো? তাই নাকি? অবিশ্বাস্য ব্যাপার। হাসপাতালে নাকি রাজাকার, মিলিটারি, পুলিশের ভিড়, তার মাঝে মুক্তিবাহিনীর একটা কমান্ডো দল এসে হাজির। সত্যি? হ্যাঁ, প্রচণ্ড গোলাগুলি হয়েছে। 7-8টা মিলিটারি শেষ। তারপর কি করেছে জানো? কি? আরে শফিককে উদ্ধার করে নিয়ে গেছে। সত্যি? আম্মা আমার দিকে তাকিয়ে বললেন, শুনেছি শিবু, তোর শফিক ভাইকে উদ্ধার করে নিয়ে গেছে। আমি অবশ্য অবাক আর খুশি হওয়ার ভান করতে থাকি। আম্মা জিজ্ঞাসা করলেন, কেমন করে নিল, কোথায় নিল? আব্বা বললেন, সেটা কেউ জানে না, একেবারে নাকি ম্যাজিকের মতো অদৃশ্য হয়ে গেছে। আম্মা অবিশ্বাসের ভঙ্গিতে বললেন, ইস কি সাহস ছেলেগুলির। আব্বা গম্ভীর হয়ে বললেন, খুব অর্গানাইজড, ওদের দলে নাকি ছোট ছোট ছেলেরাও আছে, এই ইবুর সাইজের। সত্যি? তারা নাকি ছুটে এসে গ্রেনেড ছুঁড়ে দিয়ে চলে গেছে, দাঁত দিয়ে পিন খুলে এইরকম করে ছুটে দেয়। আব্বা হাত দিয়ে গ্রেনেড ছোড়া দেখালেন। আম্মা বললেন, ইস কি সাহস। আব্বা বললেন, এখন সরে যেতে পারলেই হয় গো, বিশাল মিলিটারির একটা দল বের হয়েছে, তন্ন তন্ন করে খুঁজছে, হাজার হলেও একটা প্রেস্টিজের ব্যাপার। দোয়া করো গো, দোয়া করো যেন ছেলেগুলি সময় মতো সরে যেতে পারে। দোয়া তো করি সব সময়। আব্বা আমার দিকে তাকিয়ে বললেন, তুই জানিস নাকি কিছু? আমি খেতে খেতে বিষম খেলাম। না, জানি না। তোর বন্ধু রাশেদ নিশ্চয়ই জানবে, সে হচ্ছে ভ্রাম্যমাণ খবরের কাগজ। আব্বা হু হু করে হাসলেন,
আজ তার মনটা খুব ভালো। আমি মাথা নাড়লাম। হ্যাঁ, আমি মাথা নেড়ে বললাম, কাল যখন আসবে জিজ্ঞাসা করে দেখব।